লাগামহীন স্বর্ণমূল্য চোরাচালান ঠেকাতেই বাড়ানো হচ্ছে দাবি বাজুসের। সমন্বয়ের নামে অতিরিক্ত বাড়ছে বলছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয়কে হস্তক্ষেপের পরামর্শ। প্রতি মাসে ৩,০০০ ৩,৫০০ বিল আসতো, এখন আমার প্রতি মাসে ৬,০০০ টাকা বিল আসে। টাকা ঢুকেছি, একদিন পরে টাকা নাই। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে অসন্তোষ। ১,০০০ টাকার রিচার্জে কেটে নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০। পোস্টপেডের তুলনায় দ্বিগুণ খরচে ক্ষোভ, কথা বলতে রাজি নয় ডেসকো। ক্রেতা সংকটে কক্সবাজারের লবণ চাষিরা। উপকূলে পড়ে আছে ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন। মৌসুমের আগে লবণ আমদানির পাঁয়তারার অভিযোগ। চাষিদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি বিসিকের। কাপ্তাই হ্রদে নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান। বিএফআরআই-এর গবেষণা উৎপাদন বৃদ্ধির পরামর্শ। হারিয়ে গেছে সরপুঁটি, পোয়া সহ কয়েক প্রজাতি, দাবি জেলেদের। দক্ষিণ কোরিয়ায় অস্ত্র ও প্রতিরক্ষা মেলা। নতুন নতুন যুদ্ধবিমানের গর্জন আর চোখ ধাঁধানো প্রদর্শনী। অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৩৫টি দেশের ৬০০ প্রতিষ্ঠান। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। লাগামহীন স্বর্ণের দাম চলতি মাসের প্রথম ১৪ দিনে দেশের বাজারে ৬ বার বেড়েছে, প্রতিবারই ভেঙেছে আগের বারের রেকর্ড। এতে বিক্রি কমলেও বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম না বাড়ালে চোরাচালান বাড়তে পারে এমন শঙ্কা থেকেই মূল্য সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাজুসের। যদিও বাংলাদেশ ব্যাংকের মতে তুলনামূলক বেশি দাম বাড়াচ্ছে সংগঠনটি। হস্তক্ষেপের সুযোগ রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে এই ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য ইতিবাচক প্রভাব ফেলছে দেশের রিজার্ভে। অন্তরা সেনের রিপোর্ট। স্বর্ণ ভালোবাসার ভাষা, মূল্যবান এই ধাতু যেন দিন দিন হয়ে উঠছে বিলাসিতার গল্প। দামের ঝলকে গহনার উজ্জ্বলতা বাড়লেও ঝলসে যাচ্ছে ক্রেতার চোখ। কোনো একটা ওকেশনে ছোটোখাটো কানের দুল কেনা যেত, গিফটও দেওয়া যেত। যে হারে বাড়ছে সে হারে মনে হয় না আর আমরা ভবিষ্যতে এরকম কেনাকাটা করতে পারবো। আমার তো মেয়ের বিয়ে এখন, তো আমার তো ওই পারপাসে এখনই কিনতে হবে। দাম মানে যতটুকুই হোক। শুধু অলংকারই নয়, অস্থির বিশ্ব অর্থনীতিতে নিরাপদ বিনিয়োগের মাধ্যম আর বিভিন্ন দেশের রিজার্ভের সঞ্চয় বাড়াতে চাহিদা বাড়ছে স্বর্ণের। আর এতেই চলতি মাসের প্রথম ১৪ দিনে টানা ৬ দফায় ২০,৯৪৮ টাকা বেড়ে ১ ভরি ২২ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ২,১৬,৩৩২ টাকা। মাত্র এক মাসের ব্যবধানে ভরিতে প্রায় ২৭,০০০ আর বছরে বেড়েছে ৭৬,০০০ টাকার বেশি। দামের ভারে লাগাতার কমছে বিক্রিও। দাম বাড়লে বেচা কিনা কমে যায়। মানে আগে আমরা মনে করেন ৫ ভরি বিক্রি করলে এখন ৩ ভরিও বিক্রি করা যায় না। আমরা তো আশঙ্কা করতেছি এভাবে গোল্ডের দাম বেড়ে গেলে ক্রেতা কমে যাবে। ক্রেতা কমে গেলে অনেক প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। বিক্রিতে ভাটা পড়লেও ঊর্ধ্বমুখী বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে না পারলে বেড়ে যাবে স্বর্ণের চোরাচালান। এমন শঙ্কা থেকেই দাম সমন্বয় করা হচ্ছে বলে দাবি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের। ৩ দিকে ঘেরা হলো ইন্ডিয়া বিশাল মার্কেট। ইন্ডিয়ার সাথে আমাদের ইজি যোগাযোগ। আমাদের এখানে যদি গোল্ডের দাম না বাড়ে, আমাদের এখানে যদি কমে, তাহলে এখান থেকে সব গোল্ড চলে যাবে, ইন্ডিয়াতে চলে যাবে। যদিও বাংলাদেশ ব্যাংক মনে করে অতি সতর্কতায় তুলনামূলক বেশি বাড়িয়ে দাম সমন্বয় করছে বাজুস। চাইলে হস্তক্ষেপ করতে পারে বাণিজ্য মন্ত্রণালয়। গ্লোবাল মার্কেটের সাথে যদি আমি এটা বাংলাদেশের প্রাইসে কম্পেয়ার করি এবং মানে এক্সচেঞ্জ রেট হিসাব করে, তাতে মনে হচ্ছে বাংলাদেশের রেটটা একটু বেশি আছে। এখানে সুযোগ আছে বাণিজ্য মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করার, যে রেট কেন তোমরা মানে আভ্যন্তরীণ বাজারে এরকম রেট ধার্য করতেছে। দাম নির্ধারণের মান নিয়ে বিতর্ক থাকলেও ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্য দেশের রিজার্ভ শক্তিশালী করছে বলে মন্তব্য কেন্দ্রীয় ব্যাংকের। গোল্ডের পরিমাণ যত বাড়তে থাকবে, মূল্য যত বেড়ে থাকবে, রিজার্ভে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে। অন্যান্য মানে সেন্ট্রাল ব্যাংকের তুলনায় আমাদের গোল্ডের পরিমাণ যেহেতু তুলনামূলকভাবে অনেক কম, যার কারণে ইম্প্যাক্টটা অত সহজে দৃশ্যমান হয় না আমাদের। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার কমানোর ইঙ্গিত, রুশ ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নিজের কদর বাড়িয়ে তোলা স্বর্ণের দাম এক মাসে প্রতি আউন্সে বেড়েছে প্রায় $৬৫০। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।
দর্শক, প্রতিবেদনটি দেখলাম স্বর্ণমূল্য, বিশ্ব অর্থনীতির অস্থিরতা ও বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক ও কর্পোরেট আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। জনাব মাহসিব, এ সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এই যে স্বর্ণের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, এটির পিছনে যৌক্তিক কারণ কি হতে পারে আপনার মতে? দেখেন, এটা আসলে খুব অ্যালার্মিং। স্বর্ণের দাম সবসময় বাড়ার দিকেই ছিল, এটা আজকে না। কিন্তু সবচেয়ে বেশি অ্যালার্মিং সেটা হচ্ছে যে গত এক মাসের মধ্যে সিগনিফিকেন্টলি কয়েকবার করে দামটা বেড়েছে। এটার একটা বড় কারণ হতে পারে, সেটা হচ্ছে যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টাররা প্রপার সোর্স পাচ্ছে, প্রপার কোনো সিকিউর জায়গা পাচ্ছে ইনভেস্টমেন্টের জন্য। ইউক্রেন রাশিয়া ওয়ার সবসময়ের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, পুরো ওয়ার্ল্ড ওয়াইড এর জন্য। বিভিন্ন ইনভেস্টাররা তারা অনেক কিছু থেকে তারা ডিরেইল হয়ে যাচ্ছে অনেক কিছু থেকে। এখন বিষয়টা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যে ইউএস ডলারের যে আপনার স্ট্রেংথটা আমার মনে হচ্ছে সেটাও কমে যাচ্ছে। তার জন্য অনেক দিক থেকে ওয়ার্ল্ড ওয়াইড ইনভেস্টাররা তারা তাদের চয়েস অফ ইনভেস্টমেন্টকে তারা চেঞ্জ করেছে। এখন মানুষজন অনেক গোল্ডের দিকে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে। এখন আমরা যদি পুরো গ্লোবালি যদি আমরা দেখি, সামহাও এই সাবকন্টিনেন্টের মধ্যে যদি আমরা যদি ফেরত আসি, তাহলে আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এই দেশগুলোর তুলনায় বাংলাদেশের গোল্ডের দাম আরেকটু বেশি। তো এটা আর একটা বড় একটা অ্যালার্মিং বিষয়। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে গোল্ডের উপরে একটা অ্যাট্রাকশন বেশ কিছু ফ্যাক্টরস থাকে। একটা হচ্ছে কালচারালি, আমরা যে কোনো অনুষ্ঠানে হোক, বিয়েতে হোক, মানে উপহার হিসেবে আমরা গোল্ডকে চয়েস করি। কালচারালি এটা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে আমাদের একটা প্রবণতা আছে যে গোল্ড পারচেস করা, বিয়ের সময় গোল্ড দেওয়া, দেনমোহর হিসেবে গোল্ডকে কনসিডার করা, সেটাকে আমরা কিন্তু মনিটারি একটা জায়গা থেকে কিন্তু আমরা এটাকে দেখি। এটা মনিটারি হাই মনিটারি ভ্যালু হিসেবে ধরা হয়, পার্টিকুলারলি বিয়ে এইসবের জন্য। তখন দেনমোহরটাকে গোল্ডের সাথে ভ্যালু করা হয়। সামনের বিয়ের মৌসুম, তারপরেও স্বর্ণের দাম এভাবে বাড়ছে। জি, এটাই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যদি আবার আমরা যদি কনসিডার করি, গ্লোবালি তো আমি দেখতেছি হচ্ছে কি ইনভেস্টারদের চয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যদি আমরা যদি দেখি, সেটা হচ্ছে এখানে যে আমরা সাধারণত মানুষজন আগে ইনভেস্টমেন্ট করতো, গোল্ড হচ্ছে কি একটা কালচারালি একটা জুয়েলারি হিসাবে ইউজ করা হয়। এছাড়াও গুড ইনভেস্টমেন্টের ফর্মে যদি চিন্তা ভাবনা করি, আমাদের আগে ব্যাংকের এফডিআর রেট গুলি ভালো ছিল, সেটা কমা শুরু করলো। বাংলাদেশ ব্যাংকের ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, সেটাও এখন ভ্যালু কমা শুরু করলো। সঞ্চয়পত্র লিমিট ইম্পোজ করে দেওয়ার পরে এখন যাদের কাছে ক্যাশ আছে, যারা ইনভেস্টমেন্ট করতে, যারা বিজনেস করতে পারে না, কিন্তু তাদের ইনভেস্টমেন্ট করা দরকার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট তাদের ভালো থাকে, কারণ তাদের অপশনসটা কি আছে। সঞ্চয়পত্র তারা করতে পারতেছে না, লিমিট এক্সিড হয়ে গেছে। আপনার ট্রেজারি বিল বন্ডের ইন্টারেস্ট রেটটা, আপনার যে ইয়েল্ড কমিয়ে দিয়েছে। রিসেন্টলি কয়েক মাস ধরে প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকগুলি তারা তাদের ইন্টারেস্ট রেটও কমাই দিচ্ছে। এছাড়াও ব্যাংকগুলো থেকে সিকিউরিটি পাওয়া যাচ্ছে, কারণ অনেকগুলি ব্যাংক দেখা যাচ্ছে দেউলিয়ার পথে, অ্যামালগামেশন হচ্ছে। এখন মানুষজনের হাতে ইনভেস্টমেন্ট করার জন্য স্কোপ খুবই সীমিত। তার জন্য এখন মানুষজন গোল্ডের দিকে ইনভেস্টমেন্টের জন্য তারা প্রবণতা বেড়েছে বাংলাদেশের ভিতরে। এখন বাংলাদেশে একটা বিষয় হচ্ছে যে যখন আপনার ডিমান্ড হাই, সাপ্লাই কম, তার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এদের তুলনায় বাংলাদেশে কিন্তু গোল্ডের দামটা একটু বেশি। যদিও ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় গোল্ডের দাম স্ট্যাটিক হওয়ার কথা, একই জায়গায় থাকার কথা ঘুরে ফিরে, আনফর্চুনেটলি বাংলাদেশে গোল্ডের দাম কম্পারেটিভলি এইসব দেশের থেকে বেশি। পার্টিকুলারলি ইন্ডিয়ার, আমাদের পাশে যে রাষ্ট্রটা আছে ইন্ডিয়া, সেটার তুলনায় বাংলাদেশে গোল্ডের দাম কিন্তু একটু বেশিতে বিক্রি হচ্ছে অথবা কেনা হচ্ছে। তো সেটাও কিন্তু একটা বড় একটা বিষয়। সেখানে রেগুলেটরি বডিজরা কি করতেছে সেটাও কিন্তু একটা বড় একটা বিষয়, যে কারণ আমাদের দেশে ইনভেস্টমেন্টের ফর্মে মানুষ গোল্ড কিনে। অ্যাপার্ট ফ্রম দ্যাট কালচার, এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা থাকে হচ্ছে গিয়ে বিয়ের সবচেয়ে পিক সিজন আমাদের এখানে এই সাবকন্টিনেন্টের মধ্যে থাকে। এখন গোল্ডের পারচেজ সবচেয়ে বেশি হয়। এখন যদি আপনার এই ধরনের যদি হাইয়েস্ট লেভেলে যদি থাকে, পার্টিকুলারলি ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটানের তুলনায়, প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি মধ্যবিত্ত ফ্যামিলি তারা গোল্ড পারচেজ করতে পারবে না, তাদের লাগামের বাইরে চলে যাবে গোল্ড পারচেজ। তখন যেটা হবে, এইসব ফাংশনস গুলাতে বড় একটা কোয়েশ্চেন রাইজ করবে যে আমরা যে কালচারালি যে একটা ভ্যালিউ ছিল গোল্ডের জুয়েলারির কনটেক্সটে, সেটা কি আদৌ পারবে কি পারবে না। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, এখন ক্রাফটসম্যান না যারা দেখা গেছে হচ্ছে গোল্ডের ট্রেডিং এর সাথে, একটা হচ্ছে গোল্ডের জুয়েলারি ম্যানুফ্যাকচারিং এর সাথে যারা ইনভলভ, যারা এসব গোল্ড আপনার জুয়েলারি দোকানগুলি যারা মেইনটেইন করে। জনাব মাহসিব, আমরা দেখেছি যে ব্যক্তি ব্যবহার কমে গেছে স্বর্ণের ব্যাপারটিতে, কিন্তু এটি রিজার্ভে কেমন প্রভাব ফেলে? অনেকে আমার কাছে, আমার দৃষ্টিতে যেটা দেখা হয় সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশে রিজার্ভ হচ্ছে গিয়ে 14.28 টন
এখন টেনশনের বিষয়টা হচ্ছে কি গোল্ডের দাম বাড়ছে, অনেকে বলেছে গোল্ডের দাম বাড়ার সাথে সাথে আমাদের রিজার্ভকে এটা হিট করতেছে, আমাদের রিজার্ভে যেহেতু হচ্ছে কি 14.28 টন, যত গোল্ডের দাম কম থাকবে তত আমাদের এখানে ভ্যালুয়েশন, ইকোনমিক্যাল ভ্যালুয়েশন আমাদের দেশে কম থাকবে। কিন্তু আমার কন্টেনশন যেটা হচ্ছে গিয়ে আমাদের দেশে কিন্তু গোল্ডের রিজার্ভ কিন্তু বাড়ে নাই, গোল্ডের ভ্যালু বেড়েছে। গোল্ডের রিজার্ভ হচ্ছে গিয়ে 14 সামথিং টন। এবার যদি আমরা ইন্ডিয়াতে দেখি 880 টন তাদের রিজার্ভে, তাহলে কি হচ্ছে একই রেশিওতে বাংলাদেশের কিন্তু সেই 14.28 আছে, ইন্ডিয়াতে কিন্তু 880 টন আছে। কিন্তু আমাদের দেশে এখন অনেকে বলছে হচ্ছে কি যে না রিজার্ভে যে ভ্যালুটা আছে সেটা বেড়েছে, আসলে এটা না। আমরা যদি গ্লোবালি থ্রেশহোল্ডটা দেখি, থ্রেশহোল্ডটা কিন্তু হাই বাড়ছে। তো সেই হিসাবে কিন্তু বাংলাদেশে যদি গোল্ড বাড়তো, বেশি থাকতো, যেমন হচ্ছে গিয়ে মালয়েশিয়ার মতন প্রায় 35 অথবা 38 টন অফ আপনার অথবা হচ্ছে গিয়ে চায়না যেরকম হচ্ছে গিয়ে 2000 অনেক এক্সটেন্সিভলি বেশি অনেকগুলি দেশের তুলনায় তাদের রিজার্ভে, সেদিকে যদি হতো তাহলে বলতে পারতাম যে না সেটা একটা ভালো একটা বিষয়। নেপালে, শ্রীলঙ্কাতে যেভাবে হচ্ছে কি আপনার গোল্ডের রিজার্ভ কিন্তু অনেক কম, কিন্তু আনফরচুনেটলি কিন্তু সেখানে কিন্তু মার্কেটটা কিন্তু গোল্ডের কিন্তু এত এক্সটেন্সিভলি বেশি না, এত হাই প্রাইসে কিন্তু গোল্ডের এখনো রিচ করে নাই। কারণ একটা বড় কারণ হচ্ছে IMF এর ফার্দার তারা যে লোনটাকে আপনার ডিসবার্স করেছে, তার জন্য কিন্তু সেখানে কিন্তু আপনার নেপাল কিন্তু, শ্রীলঙ্কা কিন্তু এখনো কিন্তু সেখানে কিন্তু গোল্ড ট্রেডিং কিন্তু এখনো লাগামের মধ্যে। বাংলাদেশের তুলনায় কিন্তু শ্রীলঙ্কাতে গোল্ডের প্রাইস কম। একটা বড় কারণ সেটা হচ্ছে গিয়ে যে শ্রীলঙ্কাতে রিজার্ভে গোল্ড কম থাকা সত্ত্বেও IMF এর লোনটা যখন পরে আবার ফার্দার এক্সটেন্ড করে দিল, তাদেরকে দেওয়া ডিসবার্স হলো, সেখানে কিন্তু তারা কিন্তু তাদের ইকোনমিটা কিন্তু টিকায় রাখছে। তো সেই হিসাবে আমরা যদি ধরি বাংলাদেশে গোল্ডের দাম বাড়তেছে, এটাতে যদি বলা হয় যে না রিজার্ভে আমাদের যতটুকু আছে আমাদের রিজার্ভ স্ট্রং হচ্ছে, অ্যাকচুয়ালি রেশিওটা আমার মনে হয় যে এটা ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। গোল্ডের দাম যদি বাড়ে পৃথিবীতে সব জায়গায় বাড়ে, বিষয়টা হচ্ছে কি আমাদের রিজার্ভে কতটুকু আছে, রিজার্ভ তো আমাদের বাড়ে না। আন্তর্জাতিক বাজারে এটির প্রভাব কতটুকু বাড়ছে? আন্তর্জাতিক বাজারে এটাই হচ্ছে কি বড় একটা কোয়েশ্চেন। পুরা এক মাসের মধ্যে কয়েকবার গোল্ডের দাম বেড়েছে, এটা একটা সমস্যা। এখন এখানে আরেকটা বড় একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে এখানে যে আমরা কিন্তু ডলার আর গোল্ড এই দুটাই কিন্তু হচ্ছে আপনার প্যারালালি ধরে, সিলভার কিন্তু অতটুকুর মধ্যে যায় না। ডলার যদি তার বাইং অথবা পারচেজিং এবিলিটি যত কমবে তত গোল্ডের দাম বাড়বে। এখন এখানেই হচ্ছে বিষয় যে ইউএস ডলার যখনই দেখা গেছে ইউএস ডলার সেই তার আগের গ্লোরি থেকে নিচে নেমে যাচ্ছে, তার জন্য কিন্তু আস্তে আস্তে গোল্ডের ভ্যালু বেড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ভালো কোনো দিকে ইন্ডিকেট করে না যে গোল্ড, কারণ গোল্ড হচ্ছে কি আপনার স্কারসিটির মধ্যে থাকে, কারণ এটা কিন্তু আপনার মাইনিং এর থেকে আসে, এটা কিন্তু ফ্যাক্টরি মেড না। যত এটার দাম বাড়বে তত কিন্তু একটা ওয়ার্ল্ডে কিন্তু একটা অ্যালার্মিং অবস্থায় চলে যাবে। জি, স্বর্ণকে কেন বিনিয়োগের নিরাপদ মাধ্যম ভাবা হয়? কারণ এটা হচ্ছে কি এই গোল্ডকে একটা বড় একটা কারণ ধরায়, কারণ হচ্ছে কি যে আপনার পৃথিবীতে সবসময় একটা স্কারসিটি থাকবে, এটার কখনোই আপনার হচ্ছে কি এটা ইম্পিউরিটি নিয়ে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে না। সেকেন্ড সবচেয়ে বড় রিজনটা হচ্ছে কি সেটা হচ্ছে কি আগে একটা সময় ছিল রিজার্ভে, এখন রিজার্ভ কিন্তু প্রত্যেকটা দেশে রিজার্ভে কিন্তু ধরা হয় গোল্ড, সিলভার আর হচ্ছে কি ইউএস ডলার, এই তিনটা দিয়ে কিন্তু তার রিজার্ভকে অ্যাক্সেস করে। তো এটার জন্য কিন্তু সবসময় গোল্ডের একটা ভ্যালু সবসময় হাই থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু গোল্ডের স্কারসিটির জন্য, ওয়ার্ল্ড ওয়াইড স্কারসিটির জন্য কিন্তু গোল্ডের ভ্যালুটা যতটুকু রিজনেবল থাকবে ততটুকু ভালো। কোন একটা পার্টিকুলার দেশের কাছে যদি এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ গোল্ড চলে যায়, আমরা কিছু বড় বড় দেশ দেখতেছি যে তারা রিসেন্টলি তারা অনেক গোল্ড তারা প্রকিউর করা শুরু করছে, তারা তাদের রিজার্ভে গোল্ড বাড়াচ্ছে, তারা হাই প্রাইস হওয়ার সত্ত্বেও তারা গোল্ড মার্কেট থেকে কিনছে। এটা কিন্তু একটা বড় একটা জিনিস ইন্ডিকেট করে যে আসলে কি পরে যদি এখান থেকে সিলভার, গোল্ড, ইউএস ডলার এটা থেকে যদি গোল্ড যদি এখন কনসিডার করা হয় একটা দেশের ফাইন্যান্সের রিজার্ভকে, তখন তো ছোট ছোট দেশগুলি কিন্তু তারা বড় একটা টেনশনের মধ্যে চলে আসবে, পার্টিকুলারলি বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল। কারণ আমাদের এই দেশগুলোর রিজার্ভে গোল্ডের পরিমাণ অনেক কম কম্পেয়ার টু মালয়েশিয়া, কম্বোডিয়া, পাকিস্তান অথবা ইন্ডিয়া। এক্ষেত্রে করণীয় কি হতে পারে? এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে কি যদি আমরা গ্লোবালি চিন্তা ভাবনা করে দেখি, হ্যাঁ গ্লোবালি হচ্ছে কি রাশিয়া ইউক্রেন ওয়ার এটাকে এটা যতটুকু পর্যন্ত আপনার শেষ হয়ে যাবে তত ভালো। তাছাড়া হচ্ছে কি আপনার ইনভেস্টাররা যদি ডাইভার্সিফাইড ওয়ে অফ ইনভেস্টমেন্ট যদি চিন্তা ভাবনা সেটা ভালো। ডোমেস্টিক্যালি যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, সেটা হচ্ছে এখানে যে আমাদের গোল্ডের প্রাইসটা যে বেড়ে যাচ্ছে,
এখন গোল্ডের ডিমান্ডটা আরো বাড়বে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, পার্টিকুলারলি আমাদের এই সিজনটার জন্য। আমার মনে হয় রেগুলেটরসদেরকে এটা মনিটর করা দরকার, কেন ইন্ডিয়াতে গোল্ডের দাম আমাদের তুলনায় কম থাকবে, অথবা শ্রীলঙ্কা, নেপালে কম থাকবে, কেন বাংলাদেশে ইন্ডিয়ার তুলনায় দাম বেশি থাকবে। এইটার জন্য কিন্তু এটা রেগুলেটরসদের কিন্তু এটাকে ভালো মতো মনিটর করে দেয়। গোল্ডের দাম কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড সেম একই অবস্থায় সবগুলি দেশে থাকার কথা, জাস্ট ওই ইউএস ডলারের ছোট একটু ভ্যারিয়েশনের জন্য। কোনো দেশে ইউএস ডলারের স্ট্রেংথটা তাদের ইকোনমির তুলনায় অনেক বেশি, কোনো জায়গায় ইউএস ডলারের স্ট্রেংথটা তাদের ইকোনমির তুলনায় অনেক কম। যেমন আমাদের দেশে হচ্ছে আমরা একটা 122 টাকা সামথিং আমরা একটা এই ফ্লোটে আমরা কিন্তু ট্রাভেল করছি বেশ অনেকদিন ধরে, যেটা কিন্তু একটা সময় কিন্তু আরো কম ছিল ইউএস ডলার। যত ডলার রেটটা কম থাকবে তত আমাদের গোল্ডের পারচেজিং পাওয়ারটা কিন্তু আপনার নাগালের মধ্যে থাকবে। যত ডলারের রেট বেড়ে যাবে তত কিন্তু এখানে আমাদের জন্য কিন্তু ডিফিকাল্টিজ অ্যারাইজ করবে। তা আমার কাছে মনে হয় ডোমেস্টিক্যালি আমাদের জন্য সবচেয়ে বড় বিষয়টা সেটা হচ্ছে এখানে যে এটা একটা জিনিস করতে দেখো, চেক করা প্রপারলি কেন ইন্ডিয়ার তুলনায় আমাদের দেশে গোল্ডের দাম বেশি থাকবে, হিসাবে তো সমান থাকার কথা। আর আরেকটা বিষয় হচ্ছে কি যে জি জনাব আসিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। দর্শক, স্বর্ণের দাম হু হু করে বাড়ছে, এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। হয়রানি মুক্তির প্রিপেড মিটারে গ্রাহক ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। 1000 টাকা রিচার্জে তাৎক্ষণিক কেটে নেওয়া হচ্ছে 200 থেকে 250 টাকা। কোন খাতে কত টাকা কাটা হচ্ছে তার সুস্পষ্ট ব্যাখ্যাও জানেন না গ্রাহক। সংশ্লিষ্ট এসব বিষয়ে কথা বলতে রাজি নন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। গ্রাহকের সঙ্গে দায়িত্বশীল আচরণের পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজধানীর উত্তর এলাকার বাসিন্দা মামুন সম্প্রতি তার প্রিপেড মিটারে 1000 টাকা রিচার্জ করেছেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে বিভিন্ন ভ্যাট ট্যাক্স বাবদ কেটে নেওয়া হয় 250 টাকা। তারপর মাত্র 3 দিন বিদ্যুৎ ব্যবহারের মাথায় বাকি টাকাও শেষ হয়ে যায়। যেখানে একই বিদ্যুৎ ব্যবহারে আগে পোস্টপেড মিটারে 30 দিনে তার বিল আসতো 3000 টাকা। প্রতি রিচার্জে যদি সে টাকা কেটে নেওয়া যায় তাতে আমার আগের কাগজের যে মিটারটা ছিল ওইটাই তো আমার ভালো ছিল। প্রতি মাসে 3000 3500 বিল আসতো, এখন আমার প্রতি মাসে 6000 টাকা বিল আসে। মামুনের মতে এমন অস্বাভাবিক বিলের কবলে দেশের হাজারো মানুষ। প্রিপেড মিটার বসানোর পর থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল কাটার অভিযোগ গ্রাহকদের। আপত্তি ডিমান্ড চার্জ নিয়েও তারা জানান, আগে যেখানে বিদ্যুতের বিল আসতো 1200 টাকা, এখন সেখানে বিল আসে দ্বিগুণেরও বেশি। টাকা ঢুকেছি, একদিন পরে টাকা নাই, অফিসে ফোন দিছি তারা কোনো রিসিভ করে না। 1000 টাকা ঢুকালে দেখা গেছে যে কখনো 800, কখনো 850, কখনো 750 এরকম টাকা আসতেছে। এত ব্যাটের ভিতরে তো আমি একটা ব্যাটই বুঝলাম যে এটা আমার ওই ডিমান্ড চার্জ, আর বাকি এত ব্যাট রিব্যাট এগুলো আমি কোনো কিছুই বুঝি নাই। সার্বিক বিষয়ে ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও বারবার সেখান থেকে ফিরে আসতে হয়। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলমের মতে, ভোক্তাদের সঙ্গে চরম খামখেয়ালি আচরণ করছে বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। অচিরেই গ্রাহকদের অভিযোগ আমলে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। ভোক্তা অভিযোগকারী, ইউটিলিটিগুলো অভিযুক্ত, তো অভিযুক্তর ব্যাখ্যা দিয়েই যদি বিআরসি তার দায়িত্ব মনে করে শেষ হয়ে গেছে, তাহলে এর থেকে অবিচার আর অনাচার আর কিছু হতে পারে না, এবং এই ব্যাপারে বিআরসি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। মূলত বিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুরে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে 2004 সাল থেকে সারা দেশে প্রিপেড মিটার বসানো শুরু হয়। তবে এর মাধ্যমে কিছু ক্ষেত্রে গ্রাহকদের ভোগান্তি দূর হলেও সমাধান হয়নি ভুতুরে বিলের। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। হিলি স্থলবন্দর দিয়ে দ্বিতীয় মেয়াদে চাল আমদানির মেয়াদ শেষ হচ্ছে 30 অক্টোবর। বর্তমানে খালাসের অপেক্ষায় বন্দরে অবস্থান করছে চাল বোঝাই 220টি ভারতীয় ট্রাক। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক।
শুল্ক ফিলিতে চাল আমদানি যে মেয়াদ সে মেয়াদ কিন্তু 30শে অক্টোবর থেকে কিন্তু শেষ হচ্ছে। এর মধ্যে হিলিস্থল বন্দর দিয়ে চালের আমদানি পর্যাপ্ত হলো। বর্তমানে যে চালের যে বরাদ্দ সেটা অনেক আমদানিকারকের বরাদ্দ শেষ হয়ে গেছে। শেষ হওয়ার কারণে হিলিস্থল বন্দর দিয়ে চালের যে আমদানি সেটা অনেকটা ধীরগতি হচ্ছে। প্রথম দিকে যে আমদানি 100 থেকে 150 টাকা ছাড়িয়ে গেল, সে ট্রাকটা প্রায় 50 থেকে 60 ট্রাকের মধ্যে বর্তমানে আমদানি হচ্ছে। তো বিশেষ করে যে আমার যে ট্রাকগুলো আপনি দেখছেন এগুলোভাবে সারিবদ্ধভাবে 220টি ট্রাক বন্দরের ভিতর দাঁড়িয়ে আছে যেগুলো বিক্রির অপেক্ষায়। তবে আমদানি বিক্রির যদি বিষয়টা জানাই, আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে তাদের বেচা বিক্রি সম্বন্ধে জানবার চেষ্টা করেছিলাম। আমদানিকারকরা বলছেন যে হিলিস্থল বন্দর দিয়ে চালের বেচা বিক্রি অনেকটাই স্লো বা কম হচ্ছে। এর কারণ হিসাবে আমদানিকারকরা বলছেন যে দেশের বিভিন্ন জায়গায় যে চালগুলো সরবরাহ হতো, বিশেষ করে চালগুলো সরবরাহ কম হচ্ছে। এর কারণটাই হচ্ছে বিভিন্ন জায়গায় নতুন জাতের যে আগাম ধান, সে ধানগুলো কিন্তু কাটামারা শুরু হয়ে গেছে। তারপরে সবথেকে বড় বিষয় হচ্ছে আমদানিকৃত চালগুলো কিন্তু বন্দর থেকে বিক্রি করার কারণে কিন্তু ব্যবসায়ীরা কোথায় নেওয়ার কোনো সুযোগ থাকছে না, যে কারণে চালগুলো এখানে বিক্রি করছে। আর একটা বিষয় আপনার জানিয়ে রাখি যে আমদানির যে পর্যাপ্ত আমদানির যে একটা প্রভাব, স্থানীয় বাজারে সে চালের দাম কিন্তু কেজিকে 1 থেকে 2 টাকা পর্যন্ত কিন্তু দাম কিন্তু আমরা কমেছে। এটাই আমরা আড়তদার ব্যবসায়ীরা কিন্তু জানিয়েছেন। আমি সকালে 2 জন পাইকারির সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে চালের যে তারা এখান থেকে চাল কিনে তারা বিভিন্ন মুকামে সরবরাহ করে থাকেন। ইতিমধ্যে কিন্তু চালের যে চাহিদা, সে চালের চাহিদা কিন্তু অনেকটা কম হচ্ছে। তারা বলছে যে চালের কিন্তু কম থাকার কারণে তারা কম কিনছেন। আর বিশেষ করে আরেকটা জিনিস, এখানে যে সিদ্ধ জাতের চাল এবং সম্পা কাটারি এবং হচ্ছে গুটি স্বর্ণ জাতের চাল কিন্তু এখানে বেশি আমদানি হচ্ছে। দামটা যদি বলি, প্রতি কেজি চাল কিন্তু এখানে 64 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটা কয়দিন আগেও কিন্তু 2 টাকা দাম বেশি ছিল। তাছাড়া 50 টাকার নিচে কিন্তু গুটি স্বর্ণ চাল বিক্রি হচ্ছে। তবে সব থেকে এখানে যারা এখানে সরকার 2 ধরনের চাল এখানে ব্যবসায়ীদের কাছে কিন্তু বরাদ্দ পায়, সেটা হচ্ছে যে সিদ্ধ কাটারি এবং হচ্ছে আতপ চাল। যারা আতপ চালের এলসি করার পরে কিন্তু এখানে টোটালটাই কিন্তু আতপ চালের বেচা বিক্রি অনেকটা কম হচ্ছে। তারা আতপ চাল যারা আমদানি করেছেন তারা বিক্রি করতে পারছেন না, ক্রেতা অনেকটা শূন্য। তাছাড়া কিন্তু এখানে সিদ্ধ চালের যেটা বিক্রি, সেটা সিদ্ধ চাল কিন্তু বেশি এখানে চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা কিন্তু সিদ্ধ চাল তারা আমদানি করছেন। তবে আমদানিকারকরা জানিয়েছেন যে সরকার যে আতপ চালের যে বরাদ্দ দিয়েছে, সেটা যদি সিদ্ধ চাল আমদানি করার যদি সুযোগ দেয়, সেক্ষেত্রে সিদ্ধ চাল কিন্তু আমদানি বাড়বে, এমনটাই তারা জানিয়েছেন। হিলিস্থল বন্দর থেকে চাল আমদানি, বেচা বিক্রি, বাজার দর নিয়ে এতদিকে ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দরে। দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। দিয়ে গেল সপ্তাহ পার করেছে ঢাকার পুঁজিবাজার। উত্থান পতনে দৈনিক লেনদেন তৃতীয় কার্যদিবসে 600 কোটি পার হলেও পঞ্চম কার্যদিবসে নামে 4.5 কোটি টাকার নিচে, যা গেল 25 জুনের পর সর্বনিম্ন। কমেছে বাজার মূলধন, প্রধান সূচকও। লেনদেনের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছে ঢাকার পুঁজিবাজার। গত সপ্তাহে ঢাকার পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে 2611 কোটি টাকার বেশি, অর্থাৎ দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় 522 কোটি 20 লাখ। তার আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় 657 কোটি 12 লাখ। সপ্তাহ ব্যবধানে গড়ে দৈনিক লেনদেন কমেছে প্রায় 135 কোটি টাকা। 5283 পয়েন্ট দিয়ে সপ্তাহ শুরু করা ঢাকার পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ ব্যবধানে 164 পয়েন্ট হারিয়ে নেমেছে 5119 পয়েন্টে। পয়েন্ট হারিয়েছে অন্য সূচকগুলোও। কমেছে বাজার মূলধনও। সপ্তাহ ব্যবধানে 17,841 কোটি টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,99,285 কোটি টাকায়। এ সপ্তাহে ঢাকার পুঁজিবাজারের 21টি খাতেই ধস নেমেছে। ব্যাংক খাতের লেনদেন কমেছে 22% বেশি, জ্বালানি খাতে কমেছে প্রায় 25%। এছাড়া উল্লেখযোগ্য হারে লেনদেন কমেছে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, সাধারণ ও জীবন বীমা সহ অন্যান্য খাতেও। শেয়ারের দাম বৃদ্ধির দিকে থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 4টি ও জেড ক্যাটাগরির 1টি কোম্পানি রয়েছে। আর দাম কমতির দিকে শীর্ষ 5 কোম্পানির মধ্যে বি ক্যাটাগরির 3টি ও জেড ক্যাটাগরির 2টি কোম্পানি রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। এখানে সময়ের বাণিজ্য।
কক্সবাজার উপকূলে লবণ চাষ একসময় ছিল গর্বের পেশা, আজ তা চাষিদের ঘরে বয়ে আনছে নীরব কান্না। দাম নেই, ক্রেতা নেই, মাঠে পড়ে আছে 8 থেকে 10 লাখ মেট্রিক টন লবণ। চাষিদের দাবি নভেম্বরে শুরু হবে নতুন মৌসুম, অথচ এর আগে লবণ আমদানির পায়তারা করছে একটি চক্র। যদিও বিসিক বলছে চাষিদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে একসময় লবণ চাষ ছিল গর্বের পেশা। সূর্যের তাপে সাদা সোনা ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন হাজারো মানুষ, কিন্তু আজ সেই লবণই যেন হয়ে উঠেছে বোঝা। ঘরে ঘরে লবণ চাষিদের নীরব কান্না। ৬৯,০০০ একর জমিতে ৪১,০০০-এর বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত। ২০২৪-২৫ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৬,১০,০০০ মেট্রিক টন, অর্জন হয় ২২,৫১,০০০ মেট্রিক টন, যা ৬৫ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তবুও ঘাটতি দেখিয়ে আমদানির দাবি উঠছে। এই মুহূর্তে যদি বিদেশ থেকে লবণ আমদানি করা হয় তাহলে আমাদের মুশকিলই কোনো লবণ শসা কোনো নামবে না, চাষিরা মাঠে নামবে না, চাষিরা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে লবণ থেকে। বাজার থেকে কেজি লবণ আমরা কিনে খাচ্ছি 50 টাকা, পক্ষান্তরে আমরা লবণ উৎপাদন করে পার কেজি বিক্রি করতেছি 5 টাকা, আর 45 টাকা কোথায় যায় সে বিষয়ে আমরা জানি না। চাষিদের দাবি, মাঠে ও গুদামে পড়ে আছে 8 থেকে 10 লাখ মেট্রিক টন অবিকৃত লবণ, অথচ বেসিকের হিসেবে মজুদের পরিমাণ মাত্র 5 লাখ মেট্রিক টন। এই গড়মিলের প্রশ্ন উঠছে, চক্র বিশেষ কি পরিকল্পিতভাবে লবণ আমদানি করতে চাইছে? কিছু অসাধু লবণ আমদানিকারক ঢাকা শহরে আছে, তারা আর কক্সবাজারের গুটি কয়েক লোকের সমন্বয়ে বিসিকরে মিসগাইড করে সচিবালয় থেকে একটা উল্টাপাল্টা জরিপ করেই রিপোর্টটা দিয়ে জাস্ট পারমিশনটা নিয়ে তারা লবণটা আমদানি করতে চাচ্ছে। তবে বেসিক বলছে মজুদের রিপোর্টে কোনো গড়মিল নেই, সরকার কাজ করছে চাষিদের স্বার্থ রক্ষায়। মজুদের যে বিষয়টা, এটা আমরা মাঠ পর্যায়ে সব তথ্য সংগ্রহ করেই এটা করে থাকি, তালিকাও করি কার কাছে কতটুকু মজুদ আছে। এটা আমাদের ইনফরমেশনটা যথেষ্ট অথেন্টিক। এখানে আসলে যারা এগুলো বলতেছে যে এত লাখ মেট্রিক আছে, এটা আসলে হিসাব সঠিক নয়। আগামী নভেম্বরে শুরু হচ্ছে নতুন মৌসুম, লক্ষ্যমাত্রা 26,18,000 মেট্রিক টন। কিন্তু পুরনো লবণের বাজারজাত না হলে নতুন লবণের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় চাষিরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কাপ্তাই হ্রদে নতুন 7 প্রজাতির মাছের সন্ধান মিলেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI-এর গবেষণায়। এসব মাছের উৎপাদন বৃদ্ধির পরামর্শও দিয়েছে মৎস্য বিষয়ক গবেষণা সংস্থাটি। যদিও জেলেদের দাবি, এরই মধ্যে হারিয়ে গেছে সরপুঁটি, সাদা ঘনিয়া, পোয়া, ফাইসা সহ অনেক প্রজাতির মাছ। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। কাপ্তাই হ্রদ 725 বর্গ কিলোমিটারের বিশাল জলাধার, দেশের মিঠা পানির মাছের অন্যতম উৎস। একসময় কার্প জাতীয় মাছের ভান্ডার খ্যাত এই হ্রদ হারাতে বসেছে সেই জৌলুস। জালে আগের মতো ধরা পড়ে না মাছ, ছোট বড় মিলিয়ে দেখা মেলে 15-20 প্রজাতির মাছের। জেলেদের দাবি, হ্রদ থেকে এরই মধ্যে হারিয়ে গেছে সরপুঁটি, সাদা ঘনিয়া, পোয়া, ফাইসা সহ কয়েক প্রজাতির মাছ। ফোফা মাছ ছিল, বড় বড় ফাঁসিয়া মাছ ছিল, ওগুলো তখন দেখা যাচ্ছে না, অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। বেশি আপনার তেলাপিয়া, কালিবস, মৃগেল, লুই, এগুলা কালিগনি, রুই, আপনার ওই আইর মাছ, এগুলাই প্রজাতির মাছ, এগুলাই আসে। এমন বাস্তবতায় কাপ্তাই হ্রদের মাছের প্রজাতি নিয়ে দীর্ঘ 4 বছর ধরে চলা গবেষণার প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট BFRI, যেখানে নতুন আরো 7 প্রজাতির মাছের সন্ধান মিলেছে। নতুন মাছের প্রজাতিগুলো হচ্ছে টরবারাকি, স্পিরেটা আউরেলা, বাইলাস বেনেলেন্সিস এবং চিংড়ির নতুন 4টি প্রজাতি আমরা কাপ্তাই থেকে সন্ধান লাভ করেছি। 60-এর দশকে প্রমত্তা কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে তৈরি করা হয় এই কৃত্রিম হ্রদ, যেখানে মাছ ধরে জীবিকা নির্বাহ করে প্রায় 26,000 জেলে। সময় সংবাদ, রাঙামাটি। সুপারির বাম্পার ফলন হয়েছে লক্ষ্মীপুরে। গুণগত মান ভালো হওয়ায় জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে সিন্ডিকেটের কারণে প্রত্যাশা মতো দাম মিলছে না বলে দাবি চাষিদের। এবার সুপারি থেকে 700 কোটি টাকার বেশি আয়ের সম্ভাবনার কথা জানাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। লক্ষ্মীপুর থেকে মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট।
লক্ষ্মীপুরে অর্থকারী ফসলের মধ্যে অন্যতম হচ্ছে সুপারি। বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে চাষাবাদ করে লাভবান হচ্ছেন চাষিরা। অনুকূল আবহাওয়া ও সময়মতো বৃষ্টিপাতের ফলে গত কয়েক বছরের তুলনায় এবার ভালো ফলন পেয়েছেন তারা। ফলন বেশি হলেও বাজার দর গেল বছরের তুলনায় কিছুটা কম। এজন্য সিন্ডিকেটকেই দায়ী করেছেন চাষিরা। আমরা বিক্রি করতেছি 110 টাকা থেকে 120 টাকা, হাই 150 টাকা। সুপারির উৎপাদন অনেক বেশি হয়েছে। বেশি হওয়ার কারণে আমরা যারা বাগানি রয়েছি তারা দাম একটু কম পাচ্ছি। যদি আর একটু বেশি হইতো বাজার মূল্যটা, তাহলে আমরা লাভবান হইতাম। লক্ষ্মীপুরের সুপারির মান ভালো হওয়ায় বেশ চাহিদা রয়েছে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায়। খাইতে স্বাদ আছে, এই জন্য অল ডিস্ট্রিক্টে এই নোয়াখালী সুপারিটা, লক্ষ্মীপুরের সুপারিটা বেশি খায় আর কি। চিটাগাং, কক্সবাজার, রামু, সিলেট, শ্রীমঙ্গল, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁ, নীলফামারী, গাইবান্ধা, এসব লাইনে আমরা সেল দিই। সুপারির জাত উন্নয়নে গবেষণা কেন্দ্র স্থাপনের পাশাপাশি চাষিদের মাঝে উন্নত জাতের চারা বিতরণ করা গেলে সুপারির উৎপাদন আরও বাড়বে বলে জানান এই কৃষি কর্মকর্তা। উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়েছি 40,000 হেক্টর। আমরা আশা করতেছি যে এই বছর প্রায় 43,000 মেট্রিক টন সুপারি উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় 700 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর জেলায় 7,245 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়েছে। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। সময়ের বাণিজ্য। মার্কেটার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ MIBর আয়োজনে উদযাপিত হয়েছে 8ম বাংলাদেশ মার্কেটিং ডে 2025। শুক্রবার রাজধানীর বাংলা একাডেমিতে মার্কেটিং ওয়েলবিং প্রতিপাদ্য নিয়ে মার্কেটিং ও সেলস পেশাজীবীদের অংশগ্রহণে দিবসটি উদযাপিত হয়। এ সময় ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে মার্কেটিংয়ের ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি মার্কেটিং পেশাজীবীদের অসামান্য অবদানকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে দেশের কর্পোরেট নির্বাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় মিডিয়া লিমিটেড। এবার মুক্তবাজারের খবর। বিশ্ববাজারে কমতির দিকে রয়েছে ভোজ্য তেলের দাম, এমন তথ্যই দিয়েছে মার্কিন বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্স। সরবরাহ বাড়ায় দাম কমছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশ্ববাজারে গেল 3 দিন ধরে টানা বাড়ছে অপরিশোধিত সয়াবিন তেলের দাম। শুক্রবার প্রতি বুশেল বিক্রি হয়েছে $10.21। সপ্তাহের হিসাবে অবশ্য 1.27% কমেছে এই ভোজ্য তেলের দাম। দাম কমেছে পাম অয়েলেরও। প্রতি টনের বর্তমান বাজার মূল্য $1,068। সপ্তাহ ব্যবধানে কমেছে 0.7%। ভোজ্য তেলের বিশ্ববাজারে কমতির দিকে রয়েছে সানফ্লাওয়ার অয়েলের দামও। এক সপ্তাহে 0.52% কমায় প্রতি টনের বর্তমান দাম পড়ছে $1,600। বিশ্লেষকদের মতে বৈশ্বিক বাজারে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ভোজ্য তেলের দাম সাময়িক কমতির দিকে রয়েছে। সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। ফরিদপুরে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় অংশ নিয়েছে 1,500 শিক্ষার্থী। বাংলাদেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার শুরু হয়েছে। শুক্রবার ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শহরের মহিম ইনস্টিটিউশন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন আবুল খায়ের গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন স্কুল, কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের 1,500 শিক্ষার্থীরা গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে বাছাই করে 3টি গ্রুপ থেকে 45 জনকে মনোনীত করা হয়। দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র ও প্রতিরক্ষা মেলা। রাজধানী সিউলের বিমান ঘাঁটিতে 3 দিন ব্যাপী এই আয়োজনের সূচনা হয়েছে চোখ ধাঁধানো বিমান প্রদর্শনের মধ্য দিয়ে। দেশটির তৈরি করা নতুন যুদ্ধ বিমান KF-21 ও যুক্তরাষ্ট্রের F-35 এর নানা কলাকৌশল মুগ্ধ করেছে দর্শকদের। দক্ষিণ কোরিয়ার সিউল এয়ারবেসের আকাশ জুড়ে যুদ্ধবিমানের গর্জন আর চোখ ধাঁধানো প্রদর্শনী। বিমান বাহিনীর ব্ল্যাক ইগল স্কোয়াড্রনের বর্ণিল উড্ডয়নের কলাকৌশলে মুগ্ধ দর্শকরা।
স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে দেশটির ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র ও প্রতিরক্ষা মেলা। এই মেলা উপলক্ষে 3 দিন ব্যাপী চলবে আকর্ষণীয় এই এয়ার শো। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে দেশটির তৈরি করা নতুন যুদ্ধবিমান KF-21, সঙ্গে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি F-35A সহ নানা আধুনিক যুদ্ধবিমান। আয়োজনে বিশ্বের 35টি দেশের 600 প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এয়ার শো শেষ হওয়ার পর আগামী সপ্তাহে সিউলের একটি কনফারেন্স সেন্টারে শুরু হবে অস্ত্র প্রদর্শনী পর্ব। সেখানে বিভিন্ন দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলো তাদের নতুন প্রযুক্তি ও অস্ত্র প্রদর্শন করবে। উত্তর কোরিয়ার হুমকি ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। আগামী বছর বাজেটের সামরিক খাতে প্রায় 8% বৃদ্ধি এরই প্রতিফলন বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লাগামহীন স্বর্ণমূল্য চোরাচালান ঠেকাতেই বাড়ানো হচ্ছে দাবি বাজুসের। সমন্বয়ের নামে অতিরিক্ত বাড়ছে বলছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্য মন্ত্রণালয়কে হস্তক্ষেপের পরামর্শ। প্রতি মাসে 3,000 3,500 বিল আসতো, এখন আমার প্রতি মাসে 6,000 টাকা বিল আসে। টাকা ঢুকেছি, একদিন পরে টাকা নাই। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে অসন্তোষ। 1000 টাকা রিচার্জে কেটে নেওয়া হচ্ছে 200 থেকে 250। পোস্টপেডের তুলনায় দ্বিগুণ খরচে ক্ষোভ, কথা বলতে রাজি নয় ডেসকো। এবং ক্রেতা সংকটে কক্সবাজারের লবণ চাষিরা উপকূলে পড়ে আছে 8 থেকে 10 লাখ মেট্রিক টন। মৌসুমের আগে লবণ আমদানির পায়তারার অভিযোগ, চাষিদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি বিসিকের। এ ছিল এই সময়ের বাণিজ্যে। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আরিফ। ধন্যবাদ রোজা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।